আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান একটা চমৎকার কথা বলেছেন। চমৎকার আমার শুনে ভালো লেগেছে। উনি বলেছেন শহীদ এবং জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা হচ্ছে না কেন। উনি এই প্রশ্নটা করেছেন। তার মানে উনি একটা তালিকা চাচ্ছেন। কার চাচ্ছেন? যে জীবিত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধে শহীদ হয়েছেন তাদের তালিকাও চাচ্ছেন, যারা এখনো বেঁচে আছেন তারাও তালিকা চাচ্ছেন, যারা মারা গেছেন তাদের তালিকাও চাচ্ছেন। সবার একটা তালিকা, কিন্তু তার সঙ্গে একটা শব্দ আছে, সেটা হলো সঠিক। একটা সঠিক তালিকা চাচ্ছেন। এই যে সঠিক তালিকাটা বলেছেন আমার খুব পছন্দ হয়েছে এই কারণে যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের কোন তালিকাটা সঠিক এটা কেউ বলতে পারবে না, কেউ না। সমস্ত তালিকার মধ্যেই ঝামেলা আছে। তালিকাটা যিনি করেছেন ঝামেলাটা তিনি পাকিয়েছেন। উনি ওনার ভাই ভাতিজাকে ঢুকাই দিয়েছেন, উনি যাদেরকে পছন্দ করেন তাদেরকে ঢুকিয়ে দিয়েছেন। এবং পছন্দ কেন করেন? হয়তো কাছাকাছি থাকেন বলে পছন্দ করেন, অথবা কিছু পেয়েছেন বলে পছন্দ করেন। কিছু টাকা, অর্থ, সুযোগ সুবিধা যাদের কাছ থেকে পেয়েছেন তাদের নাম ঢুকে গেছে। এবং এটা ঢুকতে ঢুকতে এমন হয়েছিল, আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের, যে শেখ হাসিনার আমলে দেখা গেল যে যারা সচিব হয়েছেন, সরকারের সচিব পর্যায়ে যারা আছে, এত বড় পদে যারা আছেন, এদের মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে। এমনকি ওই সময়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যিনি সচিব ছিলেন তিনি তার বাবাকে মুক্তিযোদ্ধা দেখিয়েছেন, বাবাকে নিয়মিত ভাতা দিতেন, এবং ওনার বাবার নামে একটা স্কুলও বোধহয় হয়েছিল এলাকায়। পরে জানা গেল যে তার বাবা মুক্তিযোদ্ধা তো না, তার বাবা রাজাকার ছিল। এমন ঘটনাও ঘটেছে। দায়িত্বটা যার কাছে ছিল তিনি গোলমালটা করেছেন। আবার এরপর যখন মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া শুরু হলো তখন তো এই ঝামেলা আরও বেড়ে গেল। তারপর যখন মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়া শুরু হলো তখন তো ভয়ঙ্কর অবস্থা ধারণ করলো। এবং যখন সেই কোটা তার সন্তানের কাছে যেয়ে পৌঁছলো, নাতিদের কাছে যেয়ে পৌঁছলো, মুক্তিযোদ্ধা যে দাদা মুক্তিযোদ্ধা ছিল, অতএব চাকরিতে তার বিশেষ সুযোগ সুবিধা থাকবে, যখন এরকম হওয়া শুরু করলো, পুরস্কার যখন বংশানুক্রমিকভাবে শুরু হলো, তখন বিপরীতে দেশে আন্দোলন হওয়া শুরু করলো। এবং সেই আন্দোলনের তাপেই কিন্তু সরকারের পতন ঘটল। পেছনে কি আছে? মূল সমস্যাটা হলো তালিকা নিয়ে। এই তালিকাটার কথা আমাদের শফিকুর রহমান সাহেব বলেছেন। এখন অনেকে তো বলবেন যে শফিকুর রহমান সাহেব কেন তালিকার কথা বলেন? ওনার দল তো মুক্তিযুদ্ধের বিরোধী ছিল। ভাই, ওনার দল মুক্তিযুদ্ধের বিরোধী ছিল, আমার কোনো আপত্তি নেই, আমি মানতেও রাজি আছি। জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, কোনো সন্দেহ নাই। ওনারা এটা স্বীকার করেন না, ওনারা এই জন্য ক্ষমা চান না। আমি মনে করি এটাও ওনারা অন্যায় করেন। ওনাদের বলা উচিত যে যারা করেছে কাজটা আমরা তো করি নাই, আমাদের আগের জেনারেশন করেছে, যারা নাকি আমাদের দলের মূল হর্তাকর্তা ছিল, তারা কাজটা ভুল করেছে, তাদের হয়ে জনগণের কাছে আমি ক্ষমা চাই। এতে আপনার মান সম্মান যাবে না, বাট আপনার ইজ্জত বাড়বে। আপনার দাদা ভুল করতে পারে না, আমার দাদা ভুল করতে পারে না, আমার বাবাও ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি। আমি যদি কোনো ভুল করি, যে সেই ভুলটা আমি না মানি, না বুঝি, এর জন্য যদি আমার সন্তান আমার জন্য ক্ষমা চায় যে আমার বাবার ভুলটার জন্য আমি ক্ষমা প্রার্থী, এতে কি আমার সন্তানের কোনো ক্ষতি হবে? সে তো যা ছিল তাই থাকবে। বরঞ্চ আমি যাদের ক্ষতি করেছি, আমার জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের যারা বংশধর, তারা এক ধরনের স্বস্তি পাবে, শান্তি পাবে। সমস্যা কোথায়? স্বীকার করে নেন না। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। এটা ওনাদের জেদ, এই জেদ ওনাদের আত্মঘাতী জেদ আমি বলবো। যতদিন ওনারা এই জেদ দেখাবেন ততদিন ওনারা ক্ষতিগ্রস্ত হবেন। এটা বললে ওনাদের কোনো ক্ষতি হবে না, লাভ হওয়া ছাড়া। যাই হোক, এটা ওনারা করবেন না। কিন্তু যে কথাটা উনি বলেছেন, উনি কী বলেছেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আজকে উনি বলেছেন মুক্তিযোদ্ধাদের যেটা তালিকা আছে, সঠিক হোক বেঠিক হোক, কিছুটা আছে। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নাই। 656 জন নাকি ভাতা পায় আমি শুনেছি। এবং তিনি এটাও বলেছেন যে আমরা বলছি এত লক্ষ, তাইলে এত লক্ষটা রেকর্ড হচ্ছে না কেন? এটা তো সরকারের দায়িত্ব।
এতগুলো সরকার এলো গেল, সবাই দাবি করেন যে আমরা মুক্তিযুদ্ধের স্টেক হোল্ডার। এই গুরুত্বপূর্ণ কাজটা করছেন না কেন? এটা করেন, ইতিহাসটা উঠে আসুক, ওই ফ্যামিলিগুলো গ্লোরিফাই হোক, শহীদের আত্মা শান্তি পাক। যে ওনার আরও অনেক কথা আছে, আমি এটুকু বললাম। এখন আমার কথা হলো, দেখেন তালিকাটা খুব সহজ হতো, কিন্তু কেন হচ্ছে না সেটা আমি আপনাদেরকে এখনই বলছি। তালিকার ঝামেলাটা কোথায় হয় সেটা আপনাদেরকে একটু আমি শেয়ার করতে চাই। যেমন ধরেন, এই যে জুলাই আন্দোলনটা হয়ে গেল না, মাত্র 2 বছর আগে হয়েছে, এটা তো বেশি দিন হয় নাই। আগে না হয় বুঝলাম টেকনোলজি ভালো ছিল না, লোকজনকে খুঁজে পেত না। এখন তো সব মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার, যে কাউকে খুঁজে বের করা সহজ, যে কোনো ডকুমেন্ট বের করা সম্ভব, এনআইডিয়া সব কিছু আছে। তারপরেও কিন্তু একটা জেনুইন তালিকা হয় নাই। দেখা যাচ্ছে তালিকায় শহীদ, সে হয়তো বিদেশে ঘোরাঘুরি করতেছে, নিউজ আসতেছে, কিন্তু আমরা দেখতেছি। এর কারণটা কি বলুন তো? মূল কারণটা হলো অর্থ, মূল কারণটা হলো ক্ষমতা, মূল কারণ হলো দাপট। যদি কেউ জুলাই শহীদ হয়, তার নাম লেখাতে পারে, সে অর্থনৈতিক সুবিধা পাবে, সে বিভিন্ন জায়গায় চাকরি বাকরির সুবিধা পাবে। এই যে সুবিধা, এই যে পার্থিব সুবিধা, এই পার্থিব সুবিধার লাভের জন্য কি এই লোকগুলি শহীদ হয়েছিল? কি জুলাইয়ে, কি মুক্তিযুদ্ধে? তারা কি চেয়েছিল? তারা একটা সমাজ চেয়েছিল, তারা একটা সরকার চেয়েছিল যেখানে বৈষম্য থাকবে না, যে সরকার বৈষম্য দূর করবে। ভাই, আপনারা যদি সেই সমাজটা কায়েম করতে পারেন, তাহলে এই মুক্তিযুদ্ধের আত্মা শান্তি পাবে। তাদেরকে বংশানুক্রমে অর্থনৈতিক ও পার্থিব সুযোগ সুবিধা দিলে হবে না। ওটা জন্য তারা আন্দোলন করে নাই, সেটা দিচ্ছেন না আপনি। না দিয়ে এই টাকা পয়সাটা ভাগ বাটোয়ারা করতেছেন, নিজেদের ধান্দা বাস্তবায়ন করতেছেন। এই জায়গাটাতেই সমস্যা। সিম্পল কথা, আপনারা এক কাজ করেন, যে কোনো শহীদ, সে মুক্তিযুদ্ধে হোক কিংবা এই জুলাই হোক, শহীদদের কোনো রকম অর্থনৈতিক সুবিধা আপনারা বন্ধ করে দেন। বলে দেন এরা কোনো ধরনের অর্থনৈতিক কোনো ভাতা, এদের ফ্যামিলি কোনো কিচ্ছু পাবে না, এদেরকে আমরা সম্মান দেব, আর কিচ্ছু না। এদেরকে আমরা বলবো এইটা শহীদ পরিবার। ঠিক আছে, করেন। আপনার একটা বড়, ওই যে ইউটিউবে আমরা পাই না, প্লেট পাই না, ওই ধরনের বড় করে আপনারা ছাপানো অক্ষর লিখে যে বাড়িতে শহীদ আছে ওই বাড়ির সামনে লাগাই দেন। জনগণ ওখান থেকে হাঁটবে আর সালাম দেবে যে এই বাড়িতে একজন শহীদ ছিল, তার সঙ্গে ডিটেল লিখে দেন ওখানে। এটা করেন। যখনই আপনি সুযোগ সুবিধার ব্যবস্থা করবেন, তখনই 2 নম্বরই হবে, এবং এই 2 নম্বরের হাত থেকে আমাদের জাতির কোনো মুক্তি নাই। দেখুন, আমাদের এখানে একবার হাসিনা সরকারের আমলে একটা রাজাকারের তালিকা হচ্ছিল, কিন্তু এই তালিকা 2 দিন পরে উইথড্র করতে হয়েছে। তো সেটা আপনারা করতে পারো, ওটা কিন্তু প্রত্যেকটা ডিসি অফিসে ছিল, কারণ রাজাকাররা তো বেতন ভাতা পেত ডিসির কাছ থেকে। সেই তালিকা আপনারা বাস্তবায়ন করতে পারেন নাই। সরকার চাইলে কিন্তু তখনও পারত, এখনও পারে, কিন্তু এই অর্থনৈতিক লেনদেনের কারণে এই তালিকা কখনোই পূর্ণাঙ্গ এবং সঠিক রূপ ধারণ করে নাই। এই জায়গাটাতেই ভাই আমরা পিছিয়ে আছি। এটা করেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সবাই মুক্তিযুদ্ধ ছিল ভাই। যে অস্ত্র হাতে নিয়েছে সে মুক্তিযোদ্ধা, যে অস্ত্রধারী মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়েছে, সহযোগিতা করেছে, থাকতে দিয়েছে জীবনের ঝুঁকি নিয়ে, তারাও মুক্তিযোদ্ধা। রাজাকার ছাড়া সবাই মুক্তিযোদ্ধা। এভাবে বিবেচনা করেন, তাহলে দেখবেন সব কিছু সহজ হয়ে গেছে। তালিকা করে কোনো লাভ নাই। আর ওই যে কতজন শহীদ হয়েছে তাদের তালিকা করেন, তাও পারবেন না। তালিকা করতে পারেন যারা মারা গেছে শহীদ, তাদেরটা সহজ, কিন্তু 30 লক্ষ শহীদ বানানো কঠিন হয়ে যাবে। এত লোকের হিসাব কে করবে? 50 বছর আগে কোথায় কে জীবিত আছে নাকি কেউ কি জানে? মনে আছে কারো? ওই প্রত্যেকটা সরকারকে দায় বহন করতে হবে। আর এখন যে সরকার আসছে তাদের উপর দায়টা আসবে এগুলিকে সঠিকভাবে না করার জন্য। অর্থনৈতিক সুযোগ সুবিধা বন্ধ করেন। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, সে আন্দোলনের ফলে হাসিনা সরকারের পতন হয়েছে। এখন যদি আপনারা আবার সেই কোটা, আবার সেই বৈষম্য তৈরি করেন, তাহলে কিন্তু ওই আন্দোলন আর সফল হইল না। এই জিনিসটা মাথায় রেখে আমি জামাতের আমির যে কথাটা বলেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি, এবং আমি সরকারকে বলবো যে উনি একটা তালিকা করতে বলেছেন, আমি তালিকা করতে এভাবে করতে না করি। যদি তালিকার সঙ্গে অর্থনৈতিক লেনদেনের ব্যাপার থাকে, তো সেই তালিকা অর্থহীন হয়ে যাবে।
পারবেন না করতে, কেউ পারে নাই, আপনারা পারবেন না। আপনারা আপনার দলের লোককে ঢুকাবেন, আওয়ামী লীগের লোককে লিগে বের করে দেবেন, লাভ নাই। আবার নতুন সরকার আসবে, তারা তাদের মতো ধান্দা করবে। এই যে ভোটের জন্য পকেট তৈরি করা, এটা কোনো কাজের কাজ না। বরঞ্চ যারা পৃথিবীতে এখন জীবিত আছেন তারা সবাই মিলে দেশটাকে উন্নত করেন, দেশটাকে ডেমোক্রেটিক করেন। মুক্তিযুদ্ধ অথবা জুলাই শহীদ যারা হয়েছে এরা সবার আত্মা শান্তি পাবে। প্রিয় দর্শক, আমি জানি আমার আজকের কথাগুলো অনেকেরই ভালো লাগবে না, কিন্তু আমি মনে করি এর কোনো বিকল্পও নেই। আল্লাহ হাফেজ।